প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিংয়ের 10ম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সো আজকে আমরা আলোচনা করব আমাদের পর্ব 3 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। এই টপিকটা খুবই ছোট একটা টপিক, তবে এই টপিক থেকে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সো সেই প্রশ্নগুলোই আজকে আমরা দেখব। তো আমরা আজকে প্রথমেই যে প্রশ্নটা দেখছি সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 74 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক এবং প্রধান উৎস কোনটি? প্রাথমিক এবং প্রধান উৎস কোনটি? প্রাথমিক এবং প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এরপর চলে যাচ্ছি 75 নং প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি? দেখবে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস টোটাল 4টি দেওয়া আছে, তাহলে আমাদের বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস 4টি। 76 নং প্রশ্ন। সংরক্ষিত তহবিল মুনাফার একটি অংশ ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। সংরক্ষিত তহবিল হচ্ছে এমন একটা বিষয় যেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না, বন্টন না করে আলাদাভাবে রেখে দেওয়া হয়। তাহলে এখানে সংরক্ষিত তহবিল হচ্ছে মুনাফার একটি অংশ এবং ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়। 77 নং প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে সংরক্ষিত তহবিল, আমানত, পরিশোধিত মূলধন এবং ধার গ্রহণ। যেহেতু বলা হয়েছে বাহ্যিক উৎস হলো আমানত। তারপর চলে যাচ্ছি 78। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎস কোনটি? এখানে যে অপশনগুলো আছে এবার আমাদের এখান থেকে দেখতে হবে বাহ্যিক উৎস কোনটি। শেয়ার, এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ। অংশীদারদের মূলধন, এটাও কিন্তু অভ্যন্তরীণ। আবার দেখো অবন্টিত মুনাফা, এটাও তোমার প্রতিষ্ঠানের ভেতরের অভ্যন্তরীণ বিষয়। তাহলে বাহ্যিক কোনটি? বাহ্যিক হলো বন্ড, ডিবেঞ্চার অথবা কোনো ঋণ, এগুলো হলো বাহ্যিক উৎস। 79 নং প্রশ্ন। একটি বাণিজ্যিক ব্যাংক তার সংরক্ষিত তহবিলকে কি হিসেবে ব্যবহার করতে পারে? একটি বাণিজ্যিক ব্যাংক তার সংরক্ষিত তহবিলকে কি হিসেবে ব্যবহার করতে পারে? যেহেতু সংরক্ষিত তহবিল আমাদের তহবিলের বা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটা অংশ, তহবিলের যা যা বিষয় আছে প্রত্যেকটি কিন্তু মূলধন হিসেবে ব্যবহার করা যেতে পারে। 80 নং প্রশ্ন। যৌথ মূলধনী ব্যাংকের মূলধন গঠিত হয় কিভাবে? একটা যৌথ মূলধনী কোম্পানি মূলধন গঠন করতে পারে কিভাবে? অবশ্যই শেয়ার বিক্রির মাধ্যমে বা শেয়ার ইস্যুর মাধ্যমে। 81 নং প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুনাফা নির্ভর উৎস কোনটি? মুনাফা নির্ভর উৎস, তার মানে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে কোন অপশনটি মুনাফার ওপর ডিপেন্ড করে, মুনাফার ওপর নির্ভর করে? মুনাফার ওপর নির্ভর করে সংরক্ষিত তহবিল, কারণ সংরক্ষিত তহবিলটা মুনাফারই একটা অংশ আলাদাভাবে রেখে দেওয়া হয়, যেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বা অংশীদারদের মধ্যে বন্টন করা হয় না। এরপর 82 নং প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কি? আমরা কিন্তু এই প্রশ্নটা অলরেডি পড়েছি। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস মানে একদম সর্বপ্রথমে কোনটি দরকার পড়ে? সর্বপ্রথমে আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে পরিশোধিত মূলধন। তারপর চলে যাচ্ছি 83 নং প্রশ্নে। বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি? অর্থাৎ কোনটি আমাদের প্রতিষ্ঠানের ইন্টারনাল, ভেতরের কোন উৎস? ভেতরের উৎস কোনটি? ধার গ্রহণ না, অবশ্যই না। ধার গ্রহণটা সাধারণত বাইরে থেকে আমাদের ধার গ্রহণ করে নিয়ে আসতে হয়। তারপরে আমানত, এটাও না, কারণ এটাও কি বাইরের থেকেই আমাদের নিয়ে আসতে হয়। বিল বাট্টাকরণ আমাদের তহবিলের উৎসের মধ্যে পড়ে না। তাহলে অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে সংরক্ষিত তহবিল, কারণ সংরক্ষিত তহবিল আমাদের
অভ্যন্তরীণ বিষয় এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের ভেতর থেকে এটা সংরক্ষণ করতে পারি। মুনাফার একটা অংশ আলাদাভাবে রেখে দিলেই কিন্তু সেটা সংরক্ষিত তহবিল হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি সকলেই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।